এটাও একটা ট্রিক। ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ট্রিকটা খুব চলে। লোকে বলে মানুষ আইনের ঊর্ধ্বে নয়, তবে এই আইন লোহার মতো, আগুন দিয়ে ঠিকই মন মতো বাঁকানো যায়। একটু আগুন দরকার, মিডিয়া হবে সেই আগুন। কথাগুলো বলে ফিসলে হাসল যুবক লোকটা। ঠিক যুবক নয়, বয়স 30-31। সুদর্শন শরীরটাকে বাঁধিয়ে রেখেছেন, তাই যুবক লাগছে। স্বামী নিয়াশা মির্জা আর ইলহাম মির্জা মনোযোগী দৃষ্টিতে ছেলেটাকে দেখছে। তার সামনে সবাই শার্ট পরে যে বসে আছে সে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ, ডিফেন্স প্রসিকিউট। নামের মতোই জলে তার ক্যারিয়ার। গলার কাছে টায়ের নটটা খানিক ঢিলা করে নড়ে চড়ে বসল। অতি বিনয়ী হাসি হেসে শামিন আর ইলহামের দিকে কফির মগ দুটো এগিয়ে দিয়ে বলল, কানাডায় 2044 এর ইউএসবি গ্রুপ একটা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে পা হারিয়ে এলিন নামে 12 বছরের একটা এটিম শিশু মাইকিং করতে গিয়ে বরফের পাহাড় থেকে পিছলে পড়ে ট্রাকের সামনে পড়েছে। ইন্ডাস্ট্রির মালিক মামলা জিতে যায় ক্ষমতার জোরে। অবশ্য এতে ড্রাইভারের কোনো দোষী ছিল না, কোনো ধরনের জরিমানা দিতে হয়নি তাকে। পরে 2048-এ কেসটা রিওপেন হয় আমার এক বন্ধুর প্রচেষ্টায়। হাতে কোনো তথ্য প্রমাণ নেই, কিচ্ছুটি নেই, তবু আমার বন্ধু অ্যান্থনি কেসটা জিতেছিল কিভাবে জানেন? কিভাবে? একটা ভিডিওগ্রাফি। পঙ্গু এলিন ফার্নান্দেজের সকাল থেকে সন্ধ্যা অবধি নিত্য দিনকার কর্মসূচি ভিডিও ধারণ করে আদালতে পেশ করা হয়েছিল শুধুমাত্র ব্যাস। কান্ট্রি পিলস একজোট হয়ে এক চুটকিতে এলিনের ন্যায্য বিচার পাইয়ে দিল। আদালতের চাপে পড়ল, আইন চাপে পড়ল, নিয়ম চাপে পড়ল। তাই লজিকের পাশাপাশি সিম্প্যাথি এই টার্মটা আমি আইনের পেশায় আমার সিক্রেট ট্রিক হিসাবে করছি। আশা করি বুঝতে পারছেন। অলরেডি শহরে মিছিল নেমেছে আপনাদের ছেলে নিঃসৎ মুক্তির দাবিতে, কিন্তু এটা তো পসিবল না। জি, পসিবল না, তবে আপনাদের অনেকটা সাহায্য করবে। কিভাবে? দেখে নেবেন, আর আমি তো আছি। উজ্জ্বল ছেলেটা খুব শান্ত স্বভাবের, বুদ্ধিমান। শামিন শুনেছে। ছেলেটার সাথে কথা বলে উদ্বিগ্নতা কমেছে কিছুটা। ইলহাম ব্যস্ত হলো, ভাইয়া চলো উঠি, থানায় একটা ঘুড়ি দিয়ে হসপিটালে যাব। শামিন উজ্জ্বলকে বলল, আগে কখনো দেখিনি তোমাকে, তবে তোমার দাদু নিজাম মাহমুদ আমার কেসের প্রসিকিউটর ছিলেন, তিনি ছাড়িয়েছেন আমাকে। জি, দাদুর মুখে আপনাদের কথা প্রায়শ শুনতাম, ইনফ্যাক্ট এখনও শুনি। মাঝখানে লন্ডনে ছিলেন শুনেছি। উজ্জ্বল হাসল। সাইকোলজি নিয়ে পড়েছে ওখানে? সাইকোলজি? জি, আমার ডিগ্রি আছে, আমি একজন কনসালটেন্ট। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ছেলেটার দিকে। ভীষণ মেধাবী ছেলেটা, কথাবার্তা ভঙ্গি যথেষ্ট স্মার্ট। ছেলেটার সাথে কথা বলে শামিন স্বস্তি পায়। নিশ্চয়ই কিছু একটা করতে পারবে এ। এই পরিস্থিতিতে কৌতূহল জাগলো, উঠে দাঁড়ায় সে। তাদের এখন থানায় যেতে হবে। তীব্র মেডিসিনের ঘ্রাণ নাকে যেতেই নিজের অবস্থার সম্পর্কে ধারণা পেয়ে যায় মেয়েটা। আশ্চর্য হলেও টের পায় শরীরে যন্ত্রণা ছিটে ফোটাও নেই। কেমন অস্বাভাবিক শীতলতা পা থেকে মাথায়, তবে স্নায়ুতে চলছিল তাণ্ডব নীলা। ডক্টররা দিতে পারেনি সেখানে মেডিসিন। ছোটবেলায় একটা ঘরে সে খেলছিল, এক লোক এসে দুহাতে 10 আঙ্গুল দিয়ে ছোট নরম শরীরে আঘাত দিয়ে বলেছিল, আরে আরে আদর করছি তো। গতকালের ঘটনা ভুলে গিয়ে পুনমি 6 বছরের বয়সের সেই দুঃস্বপ্ন দিনটাকে যেন দেখেছিল চোখের সামনে। জ্ঞান ফেরার পর থেকে নির্বিকার সে চুপচাপ শুনছিল। নাচ এসে টেনে উঠিয়ে বসিয়ে বলো, খেতে হবে ডিয়ার। আচ্ছা, শুনলাম তুমি খুদে গানরাজের অডিশন টিকেছ। আমার তবে একজন ভবিষ্যৎ সিঙ্গারের সেবা করছি। এক ঘোরের রাজ্য থেকে নামল পূর্ণ।
হঠাৎ করে ডান হাতে আঙুল দুটো জ্বলুনি অনুভব হয়। সে আঙুল দুটো সম্ভবত পুড়েছে। কক্ষ জুড়ে এক নিদারুণ নিস্তব্ধতা। তবুও প্রণমী টের পায় তাকে ঘিরে অসংখ্য মানুষ উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের বিভিন্ন স্থানে। প্রণমী বুঝতে পারে তার নরণচরণ নেই। ইনু, সেহা, ইনশিয়া এক কোণে দাঁড়িয়ে ছিল চুপচাপ। ইনশা আর সেহা বিকেলে এসেছে। আলো আর পরি গিয়েছে থানায়। পালা করে প্রত্যেকে ছোটাছুটি করছে থানাতে তাদের ছেলেদের দেখার জন্য। শুধু যায়নি ঋতু। সে মাথায় হাত দিয়ে বসে আছে সোফাতে। তারই পাশে মিস জেনি, ইসমামও শুদ্ধ সেখানে। ইনু দরজা দেখছে বারবার, কখন প্রেরণা আপু আসবে। এর মাঝে এই মেয়ে উত্তেজিত হয়ে পড়লে সে কিভাবে সামলাবে? প্রণমী উত্তেজিত হয় না, তার মুখে কোনো ভাব নেই। প্রেরণা প্রীতম আছে ইহান, তাজোয়া মির্জার সাথে। এস্তো পায়ে প্রেরণা হাঁপাতে হাঁপাতে ছুটে গেল বোনের কাছে। দুহাতে বোনের গাল দুটো ধরে নিজেকে শত চেষ্টা করে সামলাতে ব্যর্থ প্রেরণা। ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও কেঁদে ওঠে ওর সামনে। প্রীতম গিয়ে আপুর মুখ চেপে ধরে সরিয়ে দিয়ে স্বাভাবিক গলায় প্রণকে বলে, খাবি কিছু প্রণ? প্রণমী কান্না নয় হাসি পাচ্ছে। সে হাসল সামান্য। কক্ষে থাকা প্রত্যেকটি ব্যক্তি মুখ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগে সবাই যেমনটা পরিকল্পনা করে রেখেছিল সেই অনুযায়ী ইসমাম বলে ওঠে, প্রণমী আম্মু, জানোয়ারটা তুমি ছাড়াও আরও অনেকের সাথে বেয়াদবি করেছে। সবাই মিলে কমপ্লেন তুলেছে। আজ তোমার মতো আরও অনেকের সাথে হয়েছে বেয়াদবি। প্রণমী ছোট বাচ্চা নয়, বুঝে যায়। সবাই ভাবতে শুরু করেছে প্রণমীর মনোকষ্টে আছে। তার সাথে কেন এসব হয়? এই কথাটা মাথায় ঢুকে রেখে প্রণমী পাগলামি শুরু করবে আবারও। ইসমামের কথা জবাবে প্রণমী কিছুই বলল না। সাক্ষাতের মৃত্যু দুয়ার থেকে ঘুরে এসে তার নিজের জন্য নয়, শুধু কষ্ট হচ্ছে আপুর জন্য। প্রণমী টের পায় তার অপরাধবোধ হচ্ছে। নিজের জীবনের সমস্ত গ্লানি পাশে সরিয়ে রেখে শুধু আপুর সামনে অপরাধবোধ হচ্ছে তার। এতক্ষণে নিষ্প্রভতা ভেঙে প্রণমী স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আপু। ঝাঁপিয়ে পড়ে প্রেরণা বোনকে আলগে নিয়ে দু গালে পাগলের মতো চুমো খায়। এই তো আমি, রাগ করেছ? অমন প্রশ্ন প্রেরণা বুকটা জলে পুড়ে ওঠে। বোনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে কাঁদে। ব্যথিত আর কোনো কথা সে খুঁজে পায় না। এইবার দু চোখে পানি ছেড়ে দেয় প্রণমী। ওর আকস্মাৎ আর্তনায় চমকে ওঠে প্রত্যেকটি মানুষ। কক্ষ গুমট করা ভারী কান্নার মাঝখানে মেয়েটা কোনো মতেই বলল, আপু, আমি একটু মরতে চাই না, একটুও না, আমি বাঁচতে চাই। প্রীতম গিয়ে বোনকে ধরল। প্রণমী চেঁচাতে থাকে, ভাইয়া, আমি মরতে চাই না। প্রেরণা বোনকে জড়িয়ে রেখে আশেপাশে তাকায়। ইহান বাইরে ঘর থেকে ছুটে আসে, সকলে ছুটে আসে। এরই মাঝে শামিন, ইলহাম, আলো, পরি আসে থানা থেকে। কি হচ্ছে এখানে? অপরিচিত মিহি নারী কণ্ঠে করা প্রশ্নে ক্যাবিনে প্রত্যেকে ঘুরে তাকালো। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে বলল, এত কান্নাকাটি কিসের এখানে? আলো কিছুক্ষণ আগে এসেছে, তাই জানে না ভদ্রমহিলাকে। স্বামীনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই স্বামীন চাপা স্বরে বলল, ডক্টর সুমেধা কবির প্রণমীকে থেরাপি দেয়। কান্না থামে প্রণবীর। প্রেরণা উঠে দাঁড়াতেই ওর হাত ছাড়ে না প্রণ। হাঁসফাঁস করে উঠে মেয়েটা। আপু, কে? ডক্টর প্রণ, একটু কথা বলবে তোমার সাথে। আমি কারোর সাথে কথা বলতে চাই না, সামান্য হাসল সুমেধা। কাঠিন্যতা সরিয়ে কণ্ঠে আদর ঠেলে বলল, তোমাকে একটা শব্দ বলতে হবে না, তুমি শুধু শুনবে। মেয়ে মির্জাবাড়ির লোকগুলো বেরিয়ে যেতে নিল। সুমেধা বলল, শুধু পুরুষগুলো বাইরে যান, মহিলারা থাকুন, আপনাদের আমার প্রয়োজন। ওনার কথায় দাঁড়িয়ে পড়ে প্রেরণা। আলো, ইনশিরাহ, ইনায়া, সেহা, ঋতু, পরি, মিস জেনি বুঝতে পারছে না ওরা ডক্টর কি করতে চাইছে। ওই নৃশংসতার পরে এখনও প্রণমী যথেষ্ট শক্ত
যথেষ্ট। সে মনে করে শুধুমাত্র আপুর জন্য হঠকারিতা খেই হারিয়ে মরতে বসে আপুকে ব্যর্থ প্রমাণ সে করতে চায় না। তবে এখন পূনমি আর পারবে না কোনো আলোচনার মধ্যে যেতে। তার কারো সাথে বুঝ চাই না, সান্ত্বনাও চাই না। সুমেধা বসলো, বসে সবাইকে বসতে বলেন। সংখ্যা জুবুথুবু হয়ে পূনমি আপুর কোলে মাথা গুজে নেয়। সুমেধা ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বলল সকলের সাথে। হসপিটালে নিয়ে কথা বলবে, প্রত্যেকের পরিচয় জেনে নিল। মোট কথা কক্ষের পরিবেশটা পুরোপুরি বাড়ির ডাইনিং রুম, যেখানে মা চাচিরা মেয়েদের নিয়ে বসে গল্প করে তেমন করে ফেলল। তারপর হঠাৎ করে তিনি তার কাজে ফিরলেন। স্বাভাবিক গলায় পূনমীকে শুনিয়ে বলে উঠলেন, গত বছর আর এবছর দেশে ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানি হার সবচেয়ে বেশি ছিল বিগত 5 বছরের মধ্যে। সর্বোচ্চ আইনি প্রণয়নের পরও এটা কমেনি। এই কাজগুলো যদি আমরা সৃষ্টিকর্তার দেওয়া অভিশাপ মনে করি, তবে আমি বলতে চাই সব মেয়েদের দোষ কিন্তু বন্ধ্যত্ব নয়। প্রতিটা মেয়ে বিভিন্ন দোষে এসব অভিশাপের শিকার হয়। জানো পূনমি? পূনমি কোনো কথা বলে না, চুপচাপ কান চেপে ধরে। সুমেধা ইশারা পূনমি ওর কান থেকে আলতো করে হাতটা সরিয়ে দেয়। পূনমি আরও মিশে যায় আফুর সাথে। সুমেধা বললেন, সেই হিসেব বলতে গেলে এক বা একাধিকবার বা তার চাইতে আরও বেশিবার আমরা মেয়েরা বিভিন্ন দোষে এসবের শিকার হই, এবং এই পৃথিবীতে খুব কম মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে তার সাথে এমন কিছু ঘটে না। আমিও না। তবে সেসবের কারণ অন্ধত্ব নয়। এবার সুমেধা সব মহিলা এবং মেয়েদের দিকে তাকিয়ে সরাসরি মিস জেনিকে বলেন, এখানে সবথেকে বেশি সিনিয়র হচ্ছেন আপনি, তো বলুন আপনার সাথে ঘটেছে এমন কিছু। মিস জেনি জড়তা কাটিয়ে মাথা নাড়ালেন। বলুন বিস্তারিত শুনি। মিস জেনি বলতে লাগলেন, আমি আমার সৎ বাবার দ্বারা বেশ কয়েকবার ফিজিক্যাল অ্যাসাল্টের শিকার হয়েছিলাম ছোটবেলায়। সবাই বেশ মন খারাপ হয়। পূনমি মনোযোগ স্থির হয়। মিসেস জেনি এতক্ষণে কেঁদে ফেলে সে কথা মনে করে। সুমেধা এবার বলেন, সৎ বাবা তো আপনার দোষ ছিল। একটা পুরুষের সৎ মেয়ে হওয়া, নিজের মেয়ে বলে তিনি এটা করতে পারতেন হয়তো। এবার সুমেধা আলোর দিকে তাকায়। আপনি মিসেস ইয়াশা মির্জা, আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে? আলো নড়েচড়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় বলে, ছোটবেলায় এক বড় চাচাতো ভাইয়ের কাছে আব্বু আম্মু টিউশন দিতে গিয়েছিল। ভাই আমাকে প্রায় কোলে নিয়ে বসত এবং ফুরুকির নিচ থেকে হাত ঢুকে আমার বুকে। থেমে যায় আলো, ঈর্ষা মলিন মুখে মায়ের কথা শুনছে। হঠাৎ আলোর গলা কাঁপছে। বলে, তখন বুঝতাম না, কাউকে বুঝিয়ে বলতে পারতাম না। বড় হবার পর বুঝেছি। এখন মনে পড়লে ট্রমাটাইজ হয়ে যাই আমি। কত অভূত ছিলাম। দিনের পর দিন আমার সাথে কি হতো। সুমেধা তৎক্ষণাৎ বলে ওঠে, তো আপনারা অপরাধী ছিল? আপনি ছোট ছিলেন, বুঝতে না কিছু, তাই সে এসব করেছে, নয়তো সাহস পেত না। এবার পড়ি ডক্টর সুমেধা কে নিজে থেকে বলে ওঠেন, আমার সাথে তো এমন ঘটনা রিপিট হয়েছে বেশ কয়েকবার। আমাদের অ্যানাটমি প্রফেসর ছিলেন, আমি একটু সুন্দরী হয় ওনার নজরে ছিলাম। আমার ওপর মেডিকেলের 3rd ইয়ারের মার্ক আটকে রেখেছিল উনি আমি ওনার সাথে ফিজিক্যালি ইনভলভড হইনি বলে। তার আগে ওনার ক্যাবিনে বহুবার ওনার হয়রানির শিকার হয়েছি। প্রতিবাদ করতে পারতাম না, ফেল হব তাই। শেষে তো শামীম ভাইকে বলে বিপদ কাটিয়ে উঠেছি। ডক্টর সুমেধা হেসে বলেন, তো আপনার অপরাধ আপনি সুন্দরী এবং ভীতু ছিলেন দেখে। এবার সুমেধা ঋতুর দিকে তাকায়। ছেলের দুশ্চিন্তায় অস্থির। ঋতু কিছু বলতে পারে না। ওর হয়ে আলো বলে উঠে, গায়ে মেয়ে ছিলাম, ওখানকার চেয়ারম্যানের ছেলে উত্ত্যক্ত করত। চাষার ঘরে মেয়ে বিধায় সাহস হয়নি প্রতিবাদ করার।
ওর কাছেই শুনেছি একবার ওকে টেনে দোকানের পিছনে নিয়ে গিয়ে নির্যাতন করতে চেয়েছিল, বেঁচে গিয়েছি। তারপর গরিব বাবা মা বিয়ে দিয়ে দেয়। সুমেধা বলল, ওনার দোষ ছিল, উনি গরিব ঘরের। এবার সুমেধা ইনসার দিকে তাকা। ইনসা নড়ে চড়ে উঠে। সুমেধা বলল, নাম? জি, ইনশাহ বিনতে শামীম। বিয়ে হয়েছে? জি। আচ্ছা, তোমার জীবনে এমন ঘটনা থাকলে বলো। ইনশা কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে ধীরে ধীরে মুখ খোলে। একবার ট্যুরে মালদ্বীপে গিয়েছিলাম বন্ধুরা সবাই। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আমার বন্ধুরা সবাই ভাই বোনের মতো থাকতাম, কিন্তু ওখানে গিয়ে ও পুরো চেঞ্জ হয়ে যায়। আমার সাথে খুব বাজে বিহেভ করে, অবশ্য মার খায় আমার হাতে। এসব কথা বাড়িতে কাউকে বলিনি আজ অবধি, নয়তো পাপা আর দাদা গার্ড দিত। তোমার অপরাধ, তুমি সুন্দরী হয়ে ছেলে বন্ধু বানিয়েছিলে। আর কখনো এমন কিছু হয়েছে? ইনসা মাথা নেড়ে বলে, বহুবার। আমি প্রতিবাদ করেছি সববার। বাহ, বেশ ভালো। এবার প্রেরণার দিকে তাকায় সুমেধা। আপনার সাথে ঘটেছে এমন কিছু? ঢোক গেলে প্রেরণা মাথা নাড়ে চুপচাপ। সুমেধা বলল, বলুন শুনি, বিস্তারিত বলবেন। খানিক সময় বোনের মুখের দিকে চেয়ে প্রেরণা পৌনমী যে খুবই মনোযোগী হলো আপু জীবনের ঘটনা শুনতে। প্রেরণা বলতে থাকে, মস্কোতে থাকাকালীন মম ড্যাডের মৃত্যুর পর একটা অফারেন্সে ছিলাম আমরা 3 ভাই বোন। আমার 14 বছর বয়স তখন। কর্তৃপক্ষকে না জানিয়ে লুকিয়ে এক জায়গায় বেবি সিটিং করতাম বাড়িতে কিছু টাকার জন্য। সে বাড়িতে যেতাম। সে বাড়ির কর্তা একদিন তার মিস্ট্রেসের অনুপস্থিতিতে আমাকে জোরাজুরি করলো। আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলো উনি আমার ভার্জিনিটি দেখতে চায়। আমি কপাল গুনে বেঁচে ফিরে আসি সেই দিন। একটা লম্বা শ্বাস ফেলল সুমেধা। তো আপনার দোষ, আপনি অসহায় এবং এতিম ছিলেন। ইয়ানা আর শেহার দিকে তাকিয়ে সুমেধা বলল, তোমরা বলো শুনি। শেহার সাহস করল, বলে উঠল, ইনসা আপুর মতো আমারও সেম সমস্যা। এক বন্ধু, ওর সাথে আমি ফ্রেন্ডলি ছিলাম। ও আমাকে ইজি গোয়িং ভেবে নিয়ে একদিন ফাঁকা ক্লাসরুমে থেমে যায়। সে আর কিছুই বলতে পারে না। ইনসা এমনিতেই নরম মনে, সে বলতে গিয়ে কেঁদে ওঠে। আর আমার সাথে তো বারবার হয়, সব সময় হয়। আমার স্বাস্থ্য একটু ভারী বিদায় লোকজন তো চোখ দিয়ে গিলেই খায় আমার মাংস। পরিস্থিতি গুমট। সুমেধা আর চোখে পৌনমীকে দেখে, সবাই ওকে দেখে। মেয়েটা এতক্ষণে বেশ মনোযোগী শ্রোতা। উঠে বসে চুপচাপ শোনে সবার কথা। এবার সুমেধা বলল, তো আপনাদের সকলের দোষ জানলাম। কেউ সুন্দরী, কেউ অন্ধ, কেউ অবুঝ, কেউ গরিব, কেউ ভীতু, কেউ অসহায়, কেউ ফ্রেন্ডলি ছিলেন বলেই জানোয়ারগুলো সুযোগ নিত অথবা হামলে পড়ত। আবার দোষ শুনবেন, আমি কারো ওয়াইফ ছিলাম। পরিবেশ থমথমে। সুমেধা বলতে থাকে, আমার দোষ ছিল, আমি বউ, তাই ঝাঁপিয়ে পড়ত আমার ওপর। এইটুকু বলে সুমেধা চুপ। পরপর কণ্ঠে গম্ভীরতা এনে পৌনমীকে বলে ওঠে, আইরনি বাদ দিন পৌনমী, এগুলো আমাদের দোষ নয়, এগুলো আমাদের পরিস্থিতি এবং ওরা অন্যায় করে আমাদের সাথে, যা কোনো জাস্টিফিকেশন হয় না। অন্যায় মানে অন্যায়। আমাদের কোনো অধিকার নেই নিজেদের নিয়ে আফসোস করা, নিজের মাথায় একটা কথাটা গাথা। আজ আমি এমন হলে এটা আমার সাথে ঘটতো না। কিংবা নিজের দোষারোপ করা, কিংবা নিজেকে শেষ করা, এত অন্যায়টাকে জাস্টিফাই করা হয়। আমাকে যদি কেউ রেপ করে সেটা শুধুমাত্র অন্যায়। ধর্ষক অপরাধী, আমি ভিকটিম। ধর্ষক পাবে ঘৃণা, আমি চাইব বিচার। কেউ আমার শরীর ছুলে সেটা ভেবে নিবে আমার শরীরের প্রতি ঘৃণা জন্মিয়েছে। যদি শেষ হতেই হয় তবে তো এই বাংলাদেশের মেয়েদের থাকবে না জীবিত। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশে অর্ধেক মেয়ে তব অপবিত্র, কারণ কখনো না কখনো কেউ বা কেউর দ্বারা ব্যাড টাচের শিকার হয়েছে। একটু থামে সুমেধা, পরপর বলে, কথা বাড়াবো না পৌনমী, তোমার বোন বলেছে তোমার পাস্ট হিস্টোরি আছে, কিন্তু আমি দেখছি তুমি একটা নারী। একটা বিবেচনা দিলাম তোমায়। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে
সেটা প্রতিদিন বহু মেয়ের সাথেই হয়। এখন তুমি তোমার সাথে হওয়া অন্যটাকে তোমার কলঙ্ক ভেবে নিয়ে গুমড়ে মরে বাকি মেয়েদের উৎসাহ দেবে। তীব্র গ্লানি নিয়ে মরতে নাকি সাহসে বিচার চাইবে। পূনমীর কথা বলে না, নিস্তেজে বসে থেকে সুমেধা কথা শুনে। সুমেধা উঠে গিয়ে পূনমীর গালে একটা হাত রাখে, নরম গলা বলে, মা, এগুলো আমি আটকাতে পারবো না, তবে আমরা বাঁচার অনেক উপায় বের করতে পারি, বাকি মেয়েদের শেখাতে পারি। জবাব দেয় না পূনমী। সুমেধা সকলকে চোখের ইশারা দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, পানি খাবে পূনমী? দুপাশে মাথা নাড়ায় পূনমী। সুমেধা বলে, খুব বুঝদার লাগছে এখন তোমাকে, অথচ আমার সাথে তোমার নামের কত বদনাম করা হলো। তুমি নাকি অবুঝ, তোমার স্বামী জেলে, আইনের হাতে তুলে নিয়েছে, শাস্তি পাবে তাই, কিন্তু তার আগে তো ওই জানোয়ারটার বিচার শেষ হতে হবে। কাল তুমি দ্রুত বয়ান দেবে, যেটা করতে চাইছিল ও, তার বিচার পেতেই হবে তোমায়। স্বামী শব্দটা শুনেই এতক্ষণে নির্জীব পূনমী চমকায়। আকস্মাৎ তিরতির করে কেঁপে ওঠে চোখের পাতা, সংকোচে ঠাঁই হলো শরীরে, গিলল ঢোক। আচমকায় তার হাত চলে যায় তার গালে, সমস্ত গালে, যেখানে ওই লোকটা চুমু খেয়েছে অগণিত। ঠাই বসে থাকে কিছুক্ষণ, সবাই কৌতূহল হয়ে ওকে দেখছে। পূনু ধীরে ধীরে বলে ওঠে, ওনার কি জেল হয়েছে? বোনের মুখে দিকে নিশ্চুপ তাকিয়ে থাকে প্রেরণা। ঈষৎ জবাব দেয়, কাল শুনানির প্রথম দিন। চোখ বুজে নেয় পূনমী, তার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ কাত হয়ে শুয়ে পড়ে। সুমেধা বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্রেরণা আর আলো বেরিয়ে ঘরের বাইরে আসতেই স্বামীন, প্রীতম আর ইহান এসে দাঁড়ায়। আলো অবাক হয়ে সুমেধাকে বলে, আপনার থেরাপি শেষ? জি, ওকে যা বোঝানোর বুঝিয়েছি, আপনারা কোর্টে নেবেন ওকে স্বাভাবিকভাবে। আতকে ওঠে প্রেরণা। আলো বলে, এভাবে ও মানসিক দিকটা? গম্ভীর হয়ে সুমেধা আলোকে ধমকায়, মানসিক দিক হোয়াট? আপনার সেই জিরো থেকে শুরু করেছেন। আমি কি বললাম? কেউ আপনাকে রেপ করতে আপনার জামা খুললো, সেটা আপনার লজ্জা মরে যাওয়া বিষয় না। আমার সাথে অন্যায় হয়েছে, আমার রাগ থাকবে এবং আমি শক্ত হয়ে বিচার চাইব, এটা সেই বিষয়। আপনাদের মেয়েকে নিয়ে হায় হায় করে প্লিজ ওকে এটা বুঝিয়ে দেবেন না যে মেয়েটার সাথে এমন কিছু হলে তার কলঙ্ক লেগে যায়। উল্টো যেটা উচিত সেটা শেখান। এমন কনজারভেটিভ মাইন্ড নিয়ে থাকবেন না প্লিজ। প্রেরণার আলো মাথা নাড়ায়, বুঝেছি ম্যাম। সুমেধা চলে গেলে প্রেরণা আবার পূনমীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। চুপচাপ শুয়ে আছে মেয়েটা, একটা শান্ত নদীর মতো। ওর দুপাশে বসে আছে ইনশা, ইনু, শেহার, মির, জেনি। এতক্ষণ একটু হাঁফ ছাড়ল প্রেরণা, চোখ ঘুরিয়ে দেখল শামিন আর ইরফানকে। এস্তোপায় এগিয়ে এসে প্রেরণা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল শামিনের কাছে উকিলের কথা। প্রীতম এলো। শামিন বলল, ওদের পুরোটা বুঝিয়েছি। এই পরিবারের প্রত্যেকটা সদস্যদের দেখে প্রেরণা কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে। প্রতিটা মানুষ যেন তাদের 3 ভাই বোনের পরিবার। সারাদিন কিছু না খেয়ে হাত পা কাঁপছে। হঠাৎ মনে পড়ল শুদ্ধর কথা। ছেলেটাকে খাওয়ানো তো দূরে থাক, খোঁজই নেওয়া হয়নি। তাকিয়ে দেখলো দূরে একটা সোফাতে বসে ফোনে গেমস খেলছে চুপচাপ। প্রেরণা ডাকলো ওকে, শুদ্ধ। কার ফোন এটা? ইহান আঙ্কেলের। মৃদু শ্বাস ফেলল প্রেরণা। খিদে পায়নি বাবা? আমি খেয়েছি মাম্মাম। কি খেয়েছ? লাজানিয়া। কে খাইয়ে দিল? ইহান আঙ্কেল। প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ইহান দাঁড়িয়ে ছিল তার ঠিক পেছনেই। প্রেরণা অমন চমকে উঠতে সে কিছু অস্থিরতায় পড়ে যায়। কামরা এক কোণে একটা টেবিল, বেশ কিছু খাবারের প্যাকেট ভারী স্বরে সেগুলো প্রেরণাকে দেখিয়ে বলে, রাত অনেক, সবার জন্য এনেছিলাম, খেয়েছে সবাই। আপনি? মাম্মা, বড় মা আর ইসি বাকি আছে। ধর্ষণের চেষ্টা করার স্ত্রীর সামনে ধর্ষককে 22টি কোপ দিলেন স্বামী। হেফাজতের সাবেক সংসদ সদস্য ইয়াসা মির্জার ভাইপো। একটা লোকাল নিউজ পোর্টালে হেডলাইন, কনস্টেবল ফোনের স্ক্রিনে নিউজটি দেখছে আর বারবার
ইরফানের দিকে তাকাচ্ছে। সে নির্বিকার হয়ে সেলের মধ্যে তেল চিটচিটে গদিতে বসে আছে। এই ছেলে সে একা, পাশেরটাতে কিছু জমিজমা সংক্রান্ত বিরোধী আসামি। গদির একপাশেই নানা রকম খাবার, সেগুলো সেভাবে পড়ে আছে। শ্যাম সুন্দর মুখটা, কঠিন দৃষ্টি কনস্টেবল হাতে ফোনে। কনস্টেবল সেলের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, একেবারে বাঘের বাচ্চার মতো কাম করেছেন ভাই। তবে ভাই এত পরিশ্রম করলেন কেন? 22টা কোপ মরেও তো নি, মাথাটা কাটতেন। ছুরিটা বোতা ছিল, জবাব দিল ইরফান। কনস্টেবল হাসলেন, শালা কপাল ভালো আর কি। ইরফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ ধরে যেটা চাইছিল সে অকপটে বলে দিল, কনস্টেবলকে, আপনি একটা কাজ করবেন আমার? আপনাকে এখান থেকে বের করা বাদে সব করতে পারি, খালি টাকা লাগবে। ইরফান ওর পকেটে হাতায়। মনে পড়ে ওয়ালেট আর কার্ড রেখে দেওয়া হয়েছে। চোখ তুলে কনস্টেবলকে বলে, টাকা কাল পাবে আমার বাবা এলে। আচ্ছা বলেন কি কাজ? একটা ফোন করব। অচেনা নাম্বার দেখে ধরতে না ভেবে কলটা ধরল ইহান। এক এক করে যখন হসপিটাল থেকে মির্জাবাড়ির লোকগুলো বেরোচ্ছিল ঠিক তখন। হসপিটালে পৌর্ণমীর সাথে থাকতে পেরো না, ক্যাবিনে গিয়ে বসে আছে সে। ফোনটা কানে চেপে ধরে ইহান দাঁড়িয়ে পড়ল যখন ঋতু দাঁড়ায়। ওপাশ থেকে ইরফানের দ্বিরুক্ত কণ্ঠে, দাদান আমি। তুই? দাদান এক কনস্টেবলের নাম্বার। কি করছিস, খেয়েছিস? ঋতু কিছু একটা আজ করে বড় ছেলের দিকে তাকিয়ে যায়। ওপাশ থেকে ইরফানের কণ্ঠস্বর, মামা আছে, ঠিক আছে তুই রাখ, রেস্ট নে। আরও থামলো খানিক ইরফান, পরপর বলো, সত্যি ঠিক আছে? আছে, ঠিক আছে, একটু গলা শুনবো। হাঁপ ছাড়ল ইহান, অনীহা প্রকাশ পায় কণ্ঠে। ভাই তুই ঘুমাও, দাদান প্লিজ। ঋতু বড় ছেলের দিকে দৃষ্টি মেলে ফিসফিসে বলে, কি চাইছে? ফোনের স্পিকার চেপে ধরে ইহান লম্বা শ্বাস ফেলে বলে, বইয়ের গলা শুনবে, ঠিক আছে কি না যাচাই করছে। ঋতু নির্লিপ্ত হয়ে চেয়ে রয় মিনিট খানেক, তারপর নিস্পৃহা ভাব নিয়ে বড় ছেলেকে বলে, নিয়ে যা। মামা কি বলছো? নিয়ে যা। পূর্ণবার বলাতে ইহান ফোনটা কান থেকে নামিয়ে এগিয়ে চল কেবিনের কাছে। দরজার সম্মুখে দাঁড়াতেই প্রেরণা উঠে দাঁড়ায়। একে আপনারা এখনও যাননি? কত রাত হলো যে, আসতে পারি? জি অবশ্য। ইহান এগিয়ে যায়, চোখে রাখে পৌর্ণমীর দিকে। বেডে বসে আছে চুপচাপ। ইহান নর্মকণ্ঠে বলল, প্রণমী। ফোনের ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ইরফান, যেন নিঃশ্বাস অবধি নিতে পারছে না সে। প্রণমী ইহানের কণ্ঠে নড়ে চড়ে বসল, চোখের পাতা কাঁপল। শ্বাস ফেলে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলো, জি। খাবে কিছু? লাইক চকলেট, সাম সুইট? প্রেরণা দেখছে ইহানকে। তার ভাই বোনের প্রতি এই বাড়তি যত্ন কিংবা আন্তরিকতা, অমন শক্তপোক্ত শরীরেই কোমলতা, এই শুদ্ধতা, অমন ভারী কণ্ঠে এত নর্মতা, হঠাৎ হঠাৎ যখন তাকে কারো কথা মনে করিয়ে দেয়, তীব্র গ্লানিতে মাটিতে মিশে যায় প্রেরণা। চোখ নামিয়ে হাঁসফাঁস করে উঠে সে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রণমী মাথা ঝাঁকায়, কিছু খাবে না। ইহান আবারও বলে, কেন ভাইয়া, তুমি তো পছন্দ করো। ইচ্ছে নেই ভাইয়া? ইরফান শুনল সুমিষ্টি কম্পিত স্বর। দু চোখ বুঝে শ্বাস নেয়, লম্বা একটা শ্বাস। ইহান বলো, আচ্ছা আমি যাই। হ্যাঁ ভাইয়া শুনুন। সেকেন্ডে যেতে ইরফানকে ডেকে উঠল সে। পা থামল ইহানের। প্রেরণাও মনোযোগী হলো। পৌর্ণমী বলল, ওনার কি অনেক বছর জেল হবে? ইরফান মুখটাতে সারাটা দিন পরে এই এতক্ষণ ছেয়ে যায় ঘুটঘুটে নিকষ কালো অন্ধকার। পা মাথা অসহায় বোধ করল আচমকায়। বড় বড় শ্বাস ফেলে সে। ইহান প্রেরণা কেউ জবাব না দেয় প্রণী গুটিয়ে গিয়ে দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ একটা ফাঁকা ঢোক গিলে বলল, ভাইয়া। হ্যাঁ প্রণমী, সময় নিচ্ছে প্রণমী। ও ছটফটানি দেখে ইহান এগিয়ে যায়। কিছু বলতে চাও? বলতে চাও বলো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। প্রণমী হাত দিয়ে আলগোছে মুছে নিয়ে বলো, কনফেশন দিতে চাই। ওনাকে তো সামনাসামনি বলতে সুযোগ পাবো না। আসলে ওই দিন ভুল ভেবে আমি ভেবেছি ওটা উনি। একই পারফিউমের ঘ্রাণ,
কলে ভাইয়াকে বলেছিলাম ওনার কথা, ভাইয়া এলো, ওনাকে মারলো। আসলে আসলে পূনমীর কথা এলোমেলো, কণ্ঠে অসহ্যকর কিছু এসে ঘিরে বসেছে। বলতে ইচ্ছে না তাকে। ইহান প্রেরণা একে অপরের দিকে তাকায়। তারপর ইহান পূনমীকে বলে, শান্ত হও, তোমার কোনো দোষ নেই পূনমী, ভুল হতেই পারে, আমরা সবাই ভুল করি। উনি এসেছিল তালাক দেবে আমায়, সেটা জানতে। উনি এসেছিল তালাক দেবে আমায় সেটা জানাতে। আমার তরফ থেকে শুক্রিয়া বলে দেবেন, শুক্রিয়া যে উনি এসেছিলেন, আমায় বাঁচিয়েছিলেন। বলি ঝরঝর করে কেঁদে দিল পূনমী। প্রেরণা আলগায় বোনকে, আপুকে জড়িয়ে ধরে কাঁদে সে। যেমন হোক লোকটা, তাকে ঘিরে পূনমীর অনুভূতি প্রশ্নবিদ্ধ থাকুক না কেন, তবুও তো উনি এসেছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। একসময় যে এসেছিলেন হিংস্রতা নিয়ে, তার সেই হাত দুটো সেই দিন নিদারুণ স্বচ্ছতায় ঠেকেছিল পূনমীর লজ্জায়। দুটো হাতের মধ্যে বিস্তর ফারাক, তাকে ভুল বুঝছে অবচেতন মন। এই গ্লানি নিয়ে পূনমী থাকতে পারছিল না। ইহানের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল। নর্মকণ্ঠে বলো, যাকে ঘিরে তোমার এই কনফেশন, তুমি তাকে বলো যদি দেখা হয় কথা হয় আসছি। প্রেরণাকে বলে বেরিয়ে যায়। ইহান ফোনটাকে শক্ত করে হাতে ধরে রেখেছে। ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা চুপচাপ শুধু শ্বাস ফেলছিল। কলটা কেটে ফোনটা দিয়ে দেয় কনস্টেবলকে। বসে পড়ে থাকে নিষ্প্রভ হয়ে দীর্ঘ সময়। যোজন যোজন দূরে থাকা মেয়েটিকে মনে মনে বলে, তুমি এমনভাবে আমার কথা জানতে চাও? আমি চাইনি, কখনো চাইনি। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।